নমস্কার। হ্যাঁ, নমস্কার। তো দাদু, আপনার নামটা কি? আমার নাম শ্রী নলিনী মোহন দাস। শ্রী নলিনী মোহন দাস না? তো আপনি তো বর্তমানে ডক্টর হিসাবে আছেন না, হোমিও ডাক্তার? পার্টি আমি ফিল করি বহু বছর আগের থেকে। আমি মূলত চাকরিজীবী মানুষ। আমি সমস্ত রেলের চাকরিতে ছিলাম। রেলের চাকরি ত্রিপুরা তেলিয়াপাড়া থেকে রেলের চাকরি পরীক্ষা করে আমি চলে আসি 1969 1969 ইংরাজিতে রেলের চাকরি ছেড়ে আমি চলে আসি আমার বাড়িতে। এখানে আমার বাড়ি থেকে কৃষি আসি 1 বছর মতো কৃষি করার পর এই গ্রামে থাকা চলাটা আমার জন্য অসুবিধা হয়ে গেছে, যেহেতু অনেকদিন যাবৎ শহরাঞ্চলে থাকার অভ্যাস ছিল। তাই আবার বাড়ি ছেড়ে আমি চলে আসি শহরে আসেন না? হ্যাঁ। তো দাদু, আমরা অবগত যে আমরা অনেক কিছু আপনার সম্বন্ধে জেনে যে আপনি লেখক, রাইটার। আচ্ছা, ওইগুলো নিয়ে একটু বলুন। অনেক কিছু বলতে আমি মূলত একজন সমাজকর্মী। সমাজসেবী আপনি ছিলেন, সমাজসেবী বর্তমানেও আছেন। হ্যাঁ, সমাজকর্মী। আমি ভালোবাসি মানুষের ভালো হোক, মানুষের কল্যাণ হোক, মানুষের মধ্যে ভেদ বিভেদ যাতে না থাকে, মানুষের ক্ষেত্রে সাম্প্রদায়িক সমৃদ্ধি থাকে। আমি এটাই চাই। ধনী দরিদ্রের হিংসা, সামাজিক হিংসা, পারিবারিক হিংসা, সমস্ত হিংসার ঊর্ধ্বে উঠে মানুষ সমাজ গঠনের পক্ষে যাতে কাজ করে, আমি সেটাই চাই। আর আমিও এরকম একজন মানুষ যে সমাজের সার্বিক উন্নয়ন কামনা করি। আমি প্রথম জীবনে এখানে আসাম সরকারের চাকরি করি। 39 বছর এক নাগারে চাকরি করি। চাকরি থাকাকালীন অবস্থায় আমি এই হোমিওপ্যাথি বিষয়ে পড়াশোনা করি, যথেষ্ট পড়াশোনা করে এই যে অভিজ্ঞতা অর্জন করি। এরপরে এই হোমিওপ্যাথিক উন্নয়নের স্বার্থে আমি হোমিওপ্যাথিক সংগঠন কে আছে, কোথায় আছে, এটা আমি খুঁজে বের করি, তাদের সঙ্গে যুক্ত হই এবং ওই পরামর্শ আমার কাছ থেকে ওরা নেয়। আমাকে অনেক দায়িত্ব দেয়, বিশেষ করে হোমিওপ্যাথির উন্নয়ন সম্পর্কে। তো এর মধ্যে যেটা আমি দেখলাম যে বরাক উপত্যকায় একটা হোমিওপ্যাথিক কলেজের নিতান্ত প্রয়োজন। যেহেতু বরাক উপত্যকায় 45 লক্ষ মানুষের বসবাস, এই 45 লক্ষ মানুষের জন্য একটা হোমিওপ্যাথিক কলেজ খুবই প্রয়োজন। হোমিওপ্যাথিক কলেজ না থাকার কারণে মানুষ বিভ্রান্তের মধ্যে পড়েছে। হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা এর মধ্যে অনেক গলত হয়ে গেছে। গলত হয়ে গেছে কি, আসাম রাজ্যের প্রায় 3 কোটি মানুষের জন্য 3টি হোমিও কলেজ থেকে পাশ করা মানুষ যারা ডাক্তার হয়ে বেরিয়েছে, তাদের মধ্যে আমার বরাক উপত্যকায় কমপক্ষে 15-20 জন প্রকৃত ডাক্তার যারা কলেজ থেকে পাশ করে বেরিয়েছে। এছাড়া যারা আছে এরা এক কথা বলতে গেলে ইংরাজি ভাষায় এটা সেলফ মেড ডাক্তার বলা হয়। নিজের অভিজ্ঞতালব্ধ ডাক্তার হয়েছে এবং এরা সুনামের সহিত এই 45 লক্ষ বরাকবাসীর গ্রামে গঞ্জে চিকিৎসা সেবা দান করে আসছে এবং ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। আপনার তো অনেক স্টুডেন্টরাও আছে, আপনি তো অনেককে আবার হোমিও ট্রেনিং দিয়েছেন, শিখিয়েছেন। থেকে হোমিওপ্যাথি শিক্ষা দিয়েছে। যদিও আমি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নই, তবু আমার অভিজ্ঞতার ভিত্তিতে অনেকে তারা ব্যক্তিগত জীবনকে উন্নত করার জন্য বা জীবনের
পেশাগত মান উন্নয়নের জন্য অনেকে আমাদের থেকে শিক্ষা নিয়ে তারা এই হোমিওপ্যাথি করতে যাচ্ছে, করছে। কিন্তু এখন বর্তমানে এইসব মানুষের উপর একদিকে দেখুন মাত্র হাতে গোনা কয়েকজন হোমিওপ্যাথিক ডাক্তার ফোনে শ্বাস করে বেরিয়ে এসেছে, তারা শহর ভিত্তিক চিকিৎসা করে। মানে তারা কেউ গ্রামে গিয়ে ডাক্তারি করে না, তারা শহরে চেম্বার করে এবং হোমিওপ্যাথিক আসে। কিন্তু এই যে দুরবস্থার মধ্যে তাদের ইচ্ছা মতো তারা চিকিৎসা ব্যবস্থাটারে তারা চালায়, তো গ্রামের মানুষ সব বঞ্চিত। এবং এই ৪৫ লক্ষ মানুষের বঞ্চনার কথা ভেবে চিন্তা করে আমরা কিছু মানুষকে এই রিপ্রেশন কোর্স করে বা বিভিন্নভাবে শিক্ষা দিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে অনেককে শিক্ষা দিয়ে তারা যাতে জনগণ যাতে এই হোমিওপ্যাথিক সেবাটা পায়। যেহেতু সরকারি পাস করা ডাক্তাররা গ্রামে গঞ্জে যাইতে রাজি নয়, সেহেতু এইসব মানুষ যাতে গ্রামে গঞ্জের মানুষের সার্ভিস দিতে পারে, সেই জন্য আমরা চিন্তাধারা নিয়েছিলাম এবং তা হয়েছে, মানুষ করছে। কিন্তু প্রশ্নটা এটা দাঁড়িয়েছে যে সরকার বর্তমানে একটা কঠিন আইন প্রণয়ন করেছে, যে এই আইনের নাম দি ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথিক অ্যাক্ট 2020। এই ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি অ্যাক্ট 2020 মানে 2020, এতে মূল কথাটা কি বলা হয়েছে? মূল কথাটা বলা হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে কোনো কেউ কাউকে চিকিৎসা করতে পারবে না। আচ্ছা দাদু, আমি এর মধ্যে থেকে একটা আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করছি। আপনার বর্তমান ফার্মেসিটা যে হোমিও ক্লিনিকটা কোন জায়গায় অবস্থিত? কারণ লোক তো জানবে, যে জানতে চাইবে যে আপনার ক্লিনিকটা কোথায় আছে। তারাপুর, একটু অ্যাড্রেসটা দিলে ভালো হয়। তারাপুর ওভারব্রিজের নিচে এবং যুগেশ রোডের মধ্যে অবস্থিত। ওটা বহু লোক জানে, ঢাকার অনেক লোকে জানে, তাছাড়া শিলচরবাসী অনেকে জানে। তো আমাদের ডাক্তারবাবু এখানে আসলে পরে জনগণরা অনেক ইয়ে হয়ে যায়, মানে রোগ যারা আছে তারা ঔষধ নিলে ভালো হয়ে যায়। আমি একজন পেশেন্ট দাদু। আমাকে শিলচরের যে লায়ন্স ক্লাব, লায়ন্স ক্লাব থেকে আপনাকে ইয়ে দেওয়া হয়েছে না? আচ্ছা, হোমিওপ্যাথিক ডে। তারা এখানে এসে সভা করে আপনাকে এই ইয়েটা দিয়েছে না, এবারটা দিয়েছে, অনেক মিডিয়াতে প্রকাশ হয়েছে। আচ্ছা, মূল কথাটা একদিকে শিক্ষিত ডাক্তার যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষিত বা সরকারি কলেজ থেকে পাস করা ডাক্তার যারা, তারা বলুন, আপনি বলুন। হ্যাঁ, তারা গ্রামে গঞ্জের মানুষের কাছে যায় না, তারা শহর ভিত্তিক চিকিৎসা করে। গতিকেই মানুষ এই সেবা পেতে অনেকটা বঞ্চিত। অথচ হোমিওপ্যাথিক চিকিৎসা ছাড়া গরিব মানুষের উপায় নেই, যেহেতু অ্যালোপ্যাথিক চিকিৎসাতে আজকাল যে প্রচুর পরিমাণ খরচ, আর পরীক্ষা নিরীক্ষা, টেস্ট ফেস্ট নানা রকম কিছু আছে, ওইটা দিয়ে সাধারণ গরিব মানুষ ওইটা পার পায় না। আমরা তো জানি যে আপনার এখানে থেকে মানে অনেক রোগী আপনার এখানে আসে বা ঔষধ নিয়ে যায়, তো ওরা তো সুস্থ হয়ে যায়। আপনার এখান থেকে, আপনার ফার্মেসি ক্লিনিক থেকে অনেক ঔষধ নিয়ে যায় যারা রোগী, তো ওরা তো ভালোই সুস্থ হয়। হ্যাঁ, ভালো সুস্থ হয়, সেটা আমার অভিজ্ঞতার ফল। সেটা অভিজ্ঞতার ফল। কিন্তু এইখানে বাধা, আচ্ছা, এই যে আইনের বাধা। আগে তো এতদিন চলেছে, কোনো বাধা ছিল না, এখন বর্তমানে আইনের বাধা। এই আইনের বাধা আমরা এড়াতে পারবো না,
আইনকে অবমাননা করতে পারবো না। যেহেতু সরকার আইন করেছে, আমরা জনগণ সেই আইনকে মানতে বাধ্য। কিন্তু এর পাশাপাশি যেহেতু আমরা এই দেশের নাগরিক, আমরা এই আইনের ব্যাপারে কথা বলতে পারি, সমালোচনা করতে পারি। আইনের ভালো মন্দ, জনগণের জন্য আইন রচনা করা হয়েছে। আইনের জন্য জনগণ নয়, জনগণের জন্য আইন, আইনের জন্য জনগণ নয়। আইন মানতে বাধ্য, হ্যাঁ অবশ্যই, কিন্তু এমন বাধ্য যাতে করা না হয় মানুষের ক্ষতি হয়, হ্যাঁ মানুষ যাতে কষ্ট না পায়। আমরা এটাই চাই, আইন হোক সুন্দর, সুষ্ঠু হোক, জনগণের কল্যাণের জন্য হোক। তাই এই আইনের সংশোধন যদি সুশীল জনপ্রতিনিধিগণ যদি এই বক্তব্য লক্ষ্য করে, তাহলে এটা নিয়ে আলোচনার জন্য পার্লামেন্ট বা বিধানসভায় প্রশ্ন করতে পারে। হ্যাঁ, যে আইন করা হয়েছে এটা মানতে হবেই, এমনটা যাতে না হয়। হ্যাঁ, যারা এতদিন এই হোমিওপ্যাথিক সার্ভিস দিয়ে আসছে জনসাধারণকে, তাদেরকে হঠাৎ করে বঞ্চিত করে তুমি এই বিরাট বড় একটা আইনের ধারালো অস্ত্র, ধারালো খড়গ তুমি এদের মাথার উপর ঝুলিয়ে দিলে। হ্যাঁ, আইনে কি আছে? আইনে আছে এই আইন অবমাননা করলে নিচে 50,000 টাকা, জরিমানা বা দণ্ডীয় উপরে 5 লক্ষ টাকা জরিমানা, আর পাশাপাশি 1 বছরের জেল। হ্যাঁ, এটা বিকল্প ব্যবস্থা। একজনের বাড়িঘর যদি আপনি ভাঙতে যান বা প্রয়োজন পড়ে, এখানে যেমন ওই সেন্ট্রাল রোডে দিয়ে যে ব্রিজ হচ্ছে, হ্যাঁ অনেক মানুষের বিকল্প ব্যবস্থা একটা করে, বা বিকল্প আগাম জাননী একটা দিয়া, তারপরে তো তুমি বাড়িঘরটা ভাঙার দরকার। আইন করে দিয়ে চাপিয়ে দিলে মানুষের উপর, এটা ন্যায় বলা যায় না, অন্যায়ের নামান্তর। আমি এই নিয়ে আন্দোলন করেছি। আর অতীত জীবনে আমি যখন চাকরিতে ছিলাম, আমি আন্দোলন করেছি শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য। শ্রমজীবী মানুষের উপর নানা রকম উৎপীড়ন, অন্যায়, অত্যাচার হয় চাকরি জীবনেও। চাকরিরত গরিব যারা, নিম্ন শ্রেণীর মানুষ যারা, চতুর্থ তৃতীয় শ্রেণীর মানুষ যারা, এরার উপর এটা নিষ্পেষণ আছে, সরকারি নিষ্পেষণ আছে। সেটার যখন যেটা প্রয়োজন তখন আন্দোলন করেছি। অ্যাসোসিয়েশন, স্টেট এমপ্লয়িজ ফেডারেশন, মিনিস্ট্রিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনে আমি এটা ভালো ভূমিকা নিয়েছি। স্টেট এমপ্লয়িজ ফেডারেশনে ছিলাম। ওদিকে আন্দোলন আমি করেছি। আর অন্যদিকে আমি দেখুন আমার সমাজ বলতে, সমাজ তো আমার সবই, সব মিলিয়ে সমাজ। এটা জাতিগত ব্যাখ্যা না দিয়ে, আলাদা না করে, আমার সমাজ বলতে আমি যে সমাজে জন্মেছি, মানুষ কোনটাই প্রথম, তার জীবনের প্রথম কোনটা ধরে, সে যেখানে নাগালের ভিতরে পায় যেটা। হ্যাঁ, ওদিকে আমি আমার সমাজটাকে আমি নাগালের ভিতরে পাই। ওদিকে আমি আমার সমাজ কী সমাজ? আমি এই বরাকে দরিদ্র এটা গড়ে জন্মেছি। আমার সমাজটা হচ্ছে পাটনি সমাজ। সমাজের নিষ্পেষিত মানুষ বলে যেটা গণ্য করা হতো বা এখনও হয়, আমি এই সমাজের একজন মানুষ। যখন আমার চোখ মুখ যখন দেখতে পেয়েছে মানুষের উপর অত্যাচার, নিপীড়ন, উৎপীড়ন, নিষ্পেষণ, আমি আর নীরব থাকতে পারি না। আমি তখন আমার সামাজিক যে সংগঠন আছে, যেমন আমার বরাকবেলি পাটনি পরিষদ, বরাকবেলি পাটনি পরিষদের মাধ্যমে, হ্যাঁ আমার আসাম শিডিউল কাস্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের আমি সেক্রেটারি ছিলাম 20 বছর। এর মাধ্যমে
আসাম অনুসূচিত জাতি পরিষদের সদস্য ছিলাম, পোর্টফোলিওতে ছিলাম। এর মাধ্যমে আমি আমার সমাজের দক্ষতা অবদের কথা আমার সংগঠনের মাধ্যমে সরকারের দৃষ্টিগোচর করার চেষ্টা করেছি, যাতে আমার সমাজ সবের সঙ্গে যাতে মিশে থাকতে পারে, উন্নত হয়, মানুষের যাতে ঘৃণা, হিংসা, নিন্দা এইগুলো না করে, এই জন্য আমি কাজ করেছি। তো আমার সমাজ আমাকে কি করেছে, আমার যে পার্টি পরিষদ, বরাকভ্যালি পার্টি পরিষদ, আমি গৌরবের সঙ্গে আমি বলতে পারি বরাকভ্যালি পার্টি পরিষদ এই 2026 ইংরেজির 18 জানুয়ারি এটা 10ম ত্রিবার্ষিক সম্মেলনে আমাকে সম্মাননা দিয়েছে। যে সম্মাননা এই বরাকের পার্টি সমাজের মধ্যে আর কাউকে দেওয়া হয়নি, শুধু আমাকেই দিয়েছে। হাজার জনতার মাঝে সম্মেলনটা হয়েছিল আমলাঘাট গঙ্গানগরে। ওইখানে প্রকাশ্যে অনেক সাংবাদিক ছিলেন, অনেক নেতা মন্ত্রীও ছিলেন, এমএলএ, বিধায়ক অনেকেই ছিলেন, সমাজের মানুষ, স্ত্রী, পুরুষ, যুবক, বৃদ্ধ অনেকেই ছিলেন। যে সম্মান আমি অভিভূত যে এত বড় সম্মান, যেটা কোনো টাকা পয়সা, সোনা দানা, হীরা মনে দিয়ে কেনা যায় না, পাওয়া যায় না, সেই সম্মান আমাকে দিয়েছে। আর আমি এর প্রেক্ষিতে আমি আমার সমাজকে আমি একটা বার্তা দিয়েছি। হ্যাঁ, সেই বার্তার মধ্যে আছে আমার সমাজের সার্বিক উন্নয়ন যাতে হয়, এই যুবক শ্রেণী, যুব সম্প্রদায় যাতে জাগ্রত হয়, সচেতন হয়ে সমাজের দরিদ্র মানুষের উপর উৎপীড়ন, নিপীড়ন এগুলো যাতে বন্ধ হয়, এর পক্ষে তারা কাজ করার বার্তা। আপনি জানেন, খুব সম্প্রতি যেটা পত্রিকাতে প্রকাশ হয়েছে, আমাদের সমাজের একজন 15 বছরের মেয়েকে দর্শন করে হত্যা করা হয়েছে। তো পত্রিকা প্রকাশিত হয়েছে, এর মধ্যে 4-5 দিন 7 দিন আগের কথা বলছি। হ্যাঁ, এইটার সুবিচার আমরা চেয়েছি। অলইচড়া গ্রাম, অলইচড়া গ্রাম, বরাক উপত্যকা, ওটা প্রত্যন্ত গ্রামে স্কুল ছাত্রী, 15 বছরের ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা এটা সুবিচার আমরা চেয়েছি সরকারের কাছে। আরও বহু সামাজিক, যে এইবারে যে এনআরসি গেল, এনআরসিতে আমরা দাবি করেছি সরকার বলছে যে ওই যে তাদের যে মানুষ যারা আছে, অসমিয়া মানুষ, তারাই নাকি এখানের আদি বাসিন্দা। হ্যাঁ, কিন্তু আমরাও যে এখানের আদি বাসিন্দা, আমাদের এই বরাকের জন্ম যারা হয়েছে, হ্যাঁ, এই বরাকের বাবার জন্ম হয়েছে, বাবার জন্ম হয়েছে, এরা যে আদিবাসী বাসিন্দা, এটা সরকারের দৃষ্টিতে পড়ে নাই। এটিকে সরকারের দৃষ্টিগোচর করার চেষ্টা আমরা করেছি। শুধু আমাদের কথা না, এমন যারা আছে, হ্যাঁ, এমন যারা আছে যে উপজাতি, জাতি, উপজাতি, মণিপুরি, তারপরে ভিন্ন সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের মানুষ, যারা এখানের আদি মানুষ, তাদেরকে যাতে তাদের প্রতিরোধ যাতে বঞ্চনা না হয়, এনআরসি। এইবার আবার এই এনআরসির ব্যাপারে অবশ্য সরকারের দৃষ্টিগোচর যে হয়েছে, সেটা আমরা একটা প্রমাণস্বরূপ এটা আমরা পেয়েছি রসিদ। হ্যাঁ, আপনাদের চিঠি আমরা পেয়েছি। এরকম আরও অনেক কিছু আছে। তো দাদু রাখছি।